আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেই নির্বাচন চান না বলেই বিদেশিদের কাছে বিএনপিকে তুলে ধরছেন নেতিবাচকভাবে, এমন অভিযোগ দলটির জ্যেষ্ঠ নেতাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে তারা এসব কথা বলেন। নেতারা জানান, দেশ গণতন্ত্রহীন, তাই এখনো অধরা ভোটের অধিকার। প্রথম জানাজা ও দাফন থেকে মাঝে পেরিয়েছে ৪৪টি বছর। গেল ১.৫ দশকের স্বৈরশাসনে প্রতিবন্ধকতা ছিল স্মরণে, কিন্তু জাতীয়তাবাদ আদর্শ ধারণকারীদের শ্রদ্ধা আর ভালোবাসায় কমতি আসেনি এক বিন্দুও। বেদনা বিধুর শুক্রবার ছিল সেদিনের মতোই বৃষ্টিমুখর, তবুও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলের ফুলে ফুলে ভরে ওঠে জিয়াউর রহমানের সমাধি। নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রিয় নেতাকে পরপরে ভালো রাখার প্রার্থনায় হাজারো হাত ওঠে সৃষ্টিকর্তার কাছে। যে মানুষটি সংস্কারের মাধ্যমে এদেশের মানুষের চাহিদা, এদেশের মানুষের আগামী দিনের প্রজন্মের কি আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করার যেই চিন্তাভাবনা শহীদ জিয়া শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় বেগম জিয়া সেটা অক্ষুণ্ণ রেখেছেন। একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদ আসে শাহাদত বার্ষিকীর নানান কর্মসূচিতে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, ডক্টর ইউনূস। উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। এদিকে শাহাদত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্যরা জানান, নির্বাচন নিয়ে বিএনপিকে অনর্থক দোষারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন নেতারা। তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন, সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবত দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচন নিয়ে বিএনপির অনড় অবস্থান জানান দলের নেতারা, অন্যথায় জনগণই ভোট আদায় করবে বলে মন্তব্য তাদের। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেবে জাপান। টাকার অঙ্কে যা 12,995 কোটি 58,700 টাকা। ব্যয় হবে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে। শুক্রবার টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে এই ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী জাপান অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে উন্নয়ন ঋণ হিসেবে $418 মিলিয়ন দেবে। পরে যৌথ বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের টেকসই নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। 4 দিনের সফরে জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ত সময় পার করছেন। তিনি সেখানে এ বিষয়ে বিস্তারিত জানাতে জাপান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধান উপদেষ্টার আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সারা, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেখানে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর, এবং তারপরে এখন রয়েছে আমরা জাপান বাংলাদেশ দূতাবাসে। বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে তার একটি মতবিনিময় সভা রয়েছে। এর আগেও এখানে বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠক করেছেন উপদেষ্টা। আমি একটু প্রবাসীদেরকে দেখাতে চাই। বাংলাদেশ প্রবাসী যারা রয়েছেন জাপানে, তারা এখানে সম্মিলিত হয়েছেন। আসছেন
আসলে তাদের সঙ্গে মত বিনিময় হবে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে এবং বিনিয়োগ সহ প্রবাসীদের সম্ভাবনা এবং সংগ্রহ নিয়ে এখানে আলাপ হবে। তো সেক্ষেত্রে প্রবাসীরা এখানে অপেক্ষা করছে। এছাড়াও আমি যদি আপনাকে বলি যে আর কি কি অনুষ্ঠান আছে, কি বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রতিষ্ঠা যাবার কথা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে জাপানের শোকা ইউনিভার্সিটিতে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন তিনি। এটি সন্ধ্যা 6:30 জাপান সময়ে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে 5:07 জাপানে। আর আমি যদি বলি যে সমঝোতা স্মারক কেন্দ্রিক তথ্য আপনাকে জানাই, প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের পাঠানো বার্তায় বলা হচ্ছে জাপান এবং বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে, যেখানে ঢাকাকে বাজেট সরকার রেল সংস্কার হিসেবে $1.3 বিলিয়ন দেবের চুক্তি। তো সব মিলিয়ে প্রবাসীরা আসলে এই মুহূর্তে স্বাগত জানানোর আসলে ধন্যবাদ মারুফা যুক্ত হওয়ার জন্য। দিনাজপুরে পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সংগঠক তারিকুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর মিঠাপুকুর মহাসড়কের রসুলপুর এলাকায় ঘটনা ঘটে। জানা যায় কিছুদিন আগে বড় পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত মালামাল টেন্ডার পায় সেনা কল্যাণ সংস্থা। স্ক্র্যাপ বহনকারী দুটি ট্রাক গন্তব্যে যাওয়ার সময় গতিপথ রোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারিকুল সহ তার অনুসারীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাতে নাতে আটক করে সেনা ক্যাম্পের সদস্যরা পরে পার্বতীপুর মডেল থানায় তাকে সোপর্দ করা হয়। জনগণের কথা শুনতে আজ গাইবান্ধায় যাচ্ছেন এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম। গাইবান্ধা পৌর শহীদ মিনারে দুপুর 2:30টায় পথসভা, বিকেল 5টায় পলাশবাড়ি, সন্ধ্যা 6:30টায় সাদুল্লাপুর ও রাত 8:30টার দিকে সুন্দরগঞ্জ উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে। সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতাদের গাইবান্ধা জেলায় আগমন উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীর মানুষ। জলাবদ্ধতায় তলিয়ে গেছে নিউ মার্কেট, মিরপুর, মালিবাগ সহ নগরের বেশিরভাগ এলাকা। দোকানে পানি প্রবেশ করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন উন্নয়ন রূপ নিয়েছে ভোগান্তিতে, টেকসই উন্নয়ন চান তারা। এদিকে আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। আর নিম্নচাপের প্রভাবে শনিবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। প্রথম দেখায় এ ঢেউ কোনো সাগর বা নদীর তীর মনে হলেও এটি রাজধানীর অন্যতম ব্যস্ত নিউ মার্কেট এলাকার চিত্র। গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীতে টানা বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা আরো বাড়ে, আর ভারী বর্ষণেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজটের। এরকম কোন রকম বৃষ্টি হলে পানি হয়ে যায়, আমরা কি করব ভাই? আমাদের তো লস। আরো দিন দোকান করতে পারি না, এখন তো আজকে আবার খুলছি, আর তো পানি টানে না। ভোর রাতে বৃষ্টি কিছুটা কমলেও শুক্রবার সকাল থেকেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। যানজট আর জমে থাকা কাদা পানি পেরিয়ে সবাইকে ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ইনকাম যদি ঠিক মতন থাকে, সবাই ফ্যামিলি সকালে চলতে পারবো। ইনকাম না থাকলে ফ্যামিলিও কষ্ট করবো, আমরাও কষ্ট করবো। পাঁচশো এলাকায় এরকম পানি বেঁধে গেছে, নিউ মার্কেটের আশপাশ, যেমন গাছিয়া। একই চিত্র রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, কালশী সহ নগরের বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মাঝে মধ্যেই বিকল হচ্ছে গাড়ি, বন্ধ হয়ে যাচ্ছে সিএনজির মতো ছোট যানও। বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে আমাদের চলাফেরা, হাঁটা চলাচলা। এটা একদম সমাধান চাই, বা যাতে ওই লাইনটা যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, যাতে পানি যাতে বৃষ্টি আসার সাথে সাথে যাতে পানি পরিষ্কার হয়ে যায়। এদিকে আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। আর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে দেশ জুড়ে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যে যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইলে পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু না, আমাদের বেশিরভাগ অঞ্চলে বা অনেক জায়গায় আমাদের ভারী বর্ষণও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর ও নৌ বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রাজধানীর এই ভোগান্তি কমাতে বারবার চেষ্টা করা হয়েছে। নগরবাসী বলছেন সেসব উন্নয়ন মূলত ভোগান্তিতে রূপ নিয়েছে। তারা চান টেকসই উন্নয়ন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এদিকে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত 10 জেলা। নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে উপকূলের বেশ কয়েকটি বাঁধ ভেঙে গেছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, ডুবে গেছে ধান, শাকসবজি, অন্যান্য ফসল। কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। এছাড়া সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাজধানীর জলাবদ্ধতা ও জনভোগান্তির খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, রাজধানীর বিভিন্ন এলাকায় কি এখনো পানি জমে আছে কিনা এবং সাধারণ মানুষ কি বলছেন, কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের এ কারণে? যে আসলে তীব্র বৃষ্টিপাতের পরে গতকাল যে বৃষ্টিপাত হয়েছে, রাতে বৃষ্টিপাত হয়েছে এবং ভোর থেকে কিছুটা বন্ধ থাকলেও এখন পর্যন্ত কিন্তু রাজধানীর যে নিউ মার্কেট এলাকা, এই নিউ মার্কেটের গ্লোব মার্কেট থেকে হকার্স মার্কেট পর্যন্ত একেবারে পুরো এলাকায় কিন্তু এখনো হাঁটু পানি দেখা যাচ্ছে। এবং ভোগান্তির যে বিষয়টা আপনি বলছিলেন যে আসলে এই হাঁটু পানি পার করে আসলে মার্কেটে যাওয়া এবং এই সামনে ঈদকে সামনে রেখে আসলে কেনাকাটা করা, এগুলো আসলে মানে দুষ্কর অবস্থা বলছেন এই ক্রেতারা যারা আসলে মার্কেটে আসছেন। আর দোকানদাররা যারা আছেন, এখানকার ব্যবসায়ী যারা আছেন, তারা বলছেন যে এই যে পানি ঢুকে গেছে মার্কেটের ভেতরে, এই পানিগুলো বের করা এবং এই পানিগুলোতে আসলে অনেকগুলো পোশাক তাদের নষ্ট হয়েছে এবং ব্যবসার অবস্থা অনুযায়ী এই ব্যবসা বর্তমান যে অবস্থা তাতে কিন্তু তাদের আর্থিক যে লস সেটা কিন্তু সাধন হচ্ছে এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটাও কিন্তু বলেছেন। আর সকাল থেকেও বৃষ্টিপাত ওই পরিমাণ তুলনামূলক না হলেও এখন কিন্তু আকাশ আবারও মেঘলা এবং যে কোনো সময় আসলে বৃষ্টি হতে পারে। এবং আবহাওয়া অফিসও কিন্তু এই নির্দেশনাই দিয়েছেন যে আজকে এবং আগামীকাল বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি আগামী 1 এবং 2 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাসও কিন্তু আবহাওয়া অফিস দিয়েছে। এখন নিউ মার্কেটের সামনের যে হকার্স মার্কেটের চিত্র, অর্থাৎ গাউসিয়া, হকার্স এবং সব কিছু মিলিয়ে যে বিষয়টা, এইখানে কিন্তু আসলে জনভোগান্তির শীর্ষে কিন্তু এই নিউ মার্কেটের এখন অবস্থান এবং সকলে কিন্তু আসলে সুরাহা চাচ্ছেন। তো আসলে এখন আবহাওয়া পরিস্থিতি জানতে আমরা যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী ইরফান, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে শুনছিলাম রাজধানীর কথা। এই মুহূর্তে আমি কক্সবাজারে উত্তাল সাগরের পাশে দাঁড়িয়ে আছে। আমার ঠিক পেছনে সাগরের যে দৃশ্য, এটি স্বাভাবিকভাবে সাগরের যে গর্জন তার চেয়ে বিকট পরিমাণ আওয়াজ শোনা যাচ্ছে এবং আমার পেছনের ঠিক দৃশ্যটা একটু দেখাতে চাই। কক্সবাজারে এই মুহূর্তে গতকাল কয়েকদিন ধরে যে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন উপকূলীয় এলাকায়, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিনে। সেখানে আসলে এখন পর্যন্ত কোন ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সেন্ট মার্টিন এবং গত প্রায় 30 ঘন্টা ধরে উখিয়া টেকনাফের বিভিন্ন এলাকাতে বিদ্যুৎ নেই এবং সবকিছু মিলিয়ে মহেশখালী যে ঢলঘাটা এবং মাতারবাড়ি রয়েছে সেখানেও লোকালয়ে পানি ঢুকে গিয়েছে এবং কক্সবাজারের যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সেটি হচ্ছে কক্সবাজারে সকাল থেকে, গতকাল রাত থেকেই একেবারে ঝোড়ো হাওয়া এবং ধমকা হাওয়ার মধ্যে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সকালেও যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি একটু কমেছে। আবহাওয়া অফিসে একটু আগে আমাদের কাছে একটা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে, সেখানে বলা হচ্ছে হয়তোবা আজকে থেকে কিছু পরিমাণ বৃষ্টি একটু কমে যেতে পারে এবং এরই ফলে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে পাহাড়ের আশেপাশে যে সমস্ত মানুষজন বসবাস করছে তাদেরকেও সরিয়ে নেওয়ার জন্য
জেলা প্রশাসন কাজ করছে। এই ছিল কক্সবাজারের আবহাওয়ার খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান ও মাহমুদ দুজনকে ধন্যবাদ। এর সাথে সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে বহু প্রতীক্ষিত ডিম ছেড়েছে মা মাছ। এর আগে অন্তত 2 দফা নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। হালদা গবেষকরা বলছেন, বৃহস্পতিবার রাত প্রায় 2টা থেকে স্থানীয় ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ শুরু করে। এর আগে দিনভর নৌকা নিয়ে হালদায় অবস্থান করেছিলেন ডিম সংগ্রহকারীরা। রেকর্ড পরিমাণ ডিম পেয়ে খুশি তারা আরও বলছেন, এবছর ডিম সংগ্রহে কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে। সবাই একটা কম্বাইন্ড এফোর্ট আমরা দিচ্ছি এবং আইডিএফ, পিকেএসএফ সহ দুটো এনজিওরা সহ, তো সব মিলে এই একটা ইন্টিগ্রেটেড রিভার ম্যানেজমেন্টের একটা উদাহরণ। হ্যাঁ, আমরা সারা বছর কষ্ট করি, সবগুলো মিলে, সবগুলো সংস্থা, এই এলাকার মানুষ যারা ডিম সংগ্রহ করে তাদের একটা ভাগ্যের পরিবর্তনের জন্য। এবং বাংলাদেশের একটা মৎস্য সেক্টর, একটা বাংলাদেশের একটা রিসোর্স, এটা হেরিটেজ হিসেবে কিন্তু সংরক্ষিত বর্তমানে সরকারের। অর্থ বাণিজ্য সংবাদ। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কারওয়ান বাজারে। দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া এবং বৃষ্টির কারণে সরবরাহ বন্ধ রয়েছে কাঁচা সবজির। তাই বাজারে পুরনো সবজি নিয়ে দোকান সাজালেও ক্রেতার সমাগম অনেকটাই কম। ফলে লোকসান নিয়েই কম দামে বিক্রি করছেন। সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু প্রায় ক্রেতা শূন্য কারওয়ান বাজার। 2 দিনের টানা বৃষ্টির ফলে ইতিমধ্যে পানিতে তলিয়েছে বাজারের একাংশ। আবহাওয়া অনুকূলে না থাকায় দেশের অন্যান্য জেলা থেকে কোনো পণ্য পৌঁছাতে পারেনি ঢাকায়। বাজারে তাই নতুন কোনো সবজির সরবরাহ নেই। গতকালের অবশিষ্ট সবজি নিয়েই দোকানে বসেছেন বিক্রেতারা। বৃষ্টিমুখর দিনে সবজির দাম তুলনামূলক কম। টমেটো, বেগুন, পটল, করলা, গাজর বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এদিকে ঢেঁড়স, চিচিঙ্গা, পেঁপে, কচু বিক্রি হচ্ছে 40 টাকায়। 30 টাকায় বিক্রি হচ্ছে লাউ, কুমড়া। সবজির দাম কম থাকায় খুশি ক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজার দর তুলনামূলক কিছুটা কম। স্বাভাবিক সব সবজির দামই তুলনামূলক আজকে খুবই কম। জিনিসপত্র একটু কম দেখা যাচ্ছে, বাজারে উঠলেও একটু কম আছে, দাম কম আছে। সবজি তো মোটামুটি বেশি দিন থাকে না, তারপরে ওনারা বিক্রির উদ্দেশ্যে ওনারা কম দামের মধ্যে বিক্রি করে দিচ্ছে আর কি। তবে হতাশা প্রকাশ করেন বিক্রেতারা। বলছেন, বৃষ্টিতে সবজি নষ্ট না করে লোকসান নিয়ে বিক্রি করছেন তারা। কালকে সকাল 7টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত কালকে বৃষ্টি। তাহলে কোন কাস্টমার হবো? পানি আর এক হাঁটু পানি এখানে। ট্রাক তো মাল সেটেই পারতেছে না, কৃষকরা তো মাল আসবে কিভাবে? এই জন্য কালকের মাল আমরা কালকে রেখে দিয়েছি, কালকে বেচা কিনা ভালো ছিল না, ওই মালগুলো রেখে দেওয়ার পর আজকে ওই মালকে লাগাই বেচতে আছে। ঈদের তো আর 1 সপ্তাহ বাকি আছে, কাস্টমার অনেক কম, আবার বৃষ্টির কারণে অনেক কাস্টমার আসতে পারতেছে না। বৈরী আবহাওয়ার প্রভাবে ছুটির দিনেও ক্রেতা সমাগম কম রাজধানীর কারওয়ান বাজারে। বিক্রেতারা বলছেন, ঈদের আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে বেশ হতাশাগ্রস্ত তারা। ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।